বিগত সরকারের সময়ে গুমের ঘটনায় সবচেয়ে বেশি অভিযোগ এসেছে র্যাবের গোয়েন্দা বিভাগের বিরুদ্ধে। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট জমা দেন গুম সংক্রান্ত কমিশনের সদস্যরা। শফিকুল আলম জানান, গুম হওয়া ৩০০-রও বেশি মানুষের সন্ধান এখনো পাওয়া যায়নি। কমিশনের কাছে গুমের ঘটনার ১,৮৫০টি অভিযোগ জমা পড়েছে বলেও জানান তিনি। মূলত ছিল হলো টর্চার কিভাবে হয় এই ইন্টারিম রিপোর্টে, এবং কারা কারা পারপিট্রেটর ছিল। তো সিঙ্গেল বিগেস্ট যেটা ফাইন্ডিং ছিল যে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এই যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল। এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, নৌকায় নিয়ে যে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে গুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে, ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক সময় গাড়ির সামনে, চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। অনেকগুলো এটা হচ্ছে ভিকটিমদের এবং যারা পারপিট্রেটর দু একজন তাদের টেস্টিমনির যেটা পেয়েছেন গুম সংক্রান্ত কমিশন, তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়নি, এটা নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তবে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী সহ যারা সরাসরি যুদ্ধে অংশ নেয়নি তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতেই এই অধ্যাদেশ জারি করা হয়েছে বলে জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে অধ্যাদেশ জারির পর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খেতাব বাতিল হয়েছে এমন নিউজ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তবে তিনি জানান, বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের সংবাদ সঠিক নয়। অধ্যাদেশে বলা আছে, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা। ওই সরকারে বঙ্গবন্ধু ছিলেন রাষ্ট্রপতি। জাতীয় চার নেতা ও খন্দকার মুশতাক ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে। তারা সবাই মুক্তিযোদ্ধা। তো যারা ওইখানে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন কাজে যারা যুক্ত ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। এই সরকারে যারা যুক্ত ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা। 2018 সালের আগ পর্যন্ত সরাসরি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন কেবল তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন। ওই বছর আইন সংশোধন করে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী 1970 সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য, খেলোয়াড়, শিল্পী, কলাকুশলী সহ বিভিন্ন ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার তাদের সেই খেতাব বাতিল করে সহযোগী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে। তবে তারা সমান রাষ্ট্রীয় সুবিধা পাবেন। কেন এটা করতে হয়েছে তার ব্যাখ্যা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এরকম বহু লোক এখানে মুক্তিযোদ্ধা হিসেবে আসছে, এটা আমরা নমুনা হিসেবে অনেকটা পাচ্ছি যেগুলি সঠিক নয়, এটা ঠিক নয়। ফলে এই সমস্ত মানুষেরা বাইরে সমাজে গিয়ে নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা কিংবা অন্যান্য অনেক রকমের অনাচারের সাথেও যুক্ত। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে খুব শিগগিরই নতুন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বাড়ানো হবে বলেও জানান উপদেষ্টা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানো উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 2025-26 বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে নিয়মিত করদাতাদের সাথে বৈষম্য করা হয়েছে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে বিনিয়োগ কমছে বলেও দাবি করেন তিনি। এ সময় বিএনপি সরকার গঠন করলে 180 দিনের পরিকল্পনা তুলে ধরেন আমির খসরু।
দৈনন্দিন জীবনে ইতিমধ্যে 27 লক্ষ মানুষ হতদরিদ্রের পর্যায়ে চলে গেছে অলরেডি। তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট, সেটা আপনার কর পলিসির মাধ্যমে হোক, সেটা সরকারি যে কোনো নীতি, সোশ্যাল সেফটি নেটের কথা বলেন, প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেইগুলো উপেক্ষিত হচ্ছে। আমাদের দুঃখটা সেখানে যে আন্দোলনের জন্য, যে বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি, তার কোনো প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না। বরঞ্চ উল্টো, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরো কমতে যাচ্ছে। আমাদের সোশ্যাল সেফটি নেটের বিষয়টা আমরা বিশেষ এখানে মনোযোগী হয়েছি যে এইখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনি দেশ যত উন্নত হোক, সেই উন্নতির ফসল যদি সাধারণ মানুষ কাছে না যায়, সেই উন্নতি কিন্তু কারো কাম্য হওয়া উচিত না। দাঁড়িপাল্লা প্রতীক সহ দ্রুতই নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত ইসলাম। নির্বাচন কমিশন সভা শেষে বিকেলে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ব্রিফিংয়ে ইসির এই সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইসি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের বৈঠক। রাখাইনে মানবিক করিডোর হবে কিনা তা বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের উপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেবল দুদেশ সম্মত হলেও জাতিসংঘ এ বিষয়ে সহযোগিতা করবে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে জাতিসংঘ নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেবে না বলেও জানান তিনি। এ সময় আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ থাকলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে বলেও মন্তব্য করেন লুইস। Cannot compare Bangladesh to South Africa or to another country where there has been a long-term conflict and then try and mirror exactly the society, because it's a totally different context, a totally different set of events. So our advice on truth and healing would be a very strong national consultation with the people of Bangladesh to hear their voices, their thoughts and how they see the future, and on that base develop and put in place. পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঢাকা থেকে সড়ক ও রেলপথে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। বাড়তি চাপ না থাকায় স্বস্তিতে বাড়ি যেতে পারছেন সবাই। ট্রেন ছাড়ার আগে 25 স্ট্যান্ডিং টিকিট সহজেই সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। এদিকে শেষ মুহূর্তে সাধারণ মানুষকে জিম্মি করে যাতে কোনো পরিবহন বাড়তি বাস ভাড়া আদায় না করতে পারে সে বিষয়ে প্রশাসনকে কঠোর হবার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। ঈদে বাড়ি ফেরার ভোগান্তির চিত্র এখন আর নেই, বদলে গেছে সার্বিক ব্যবস্থাপনা। কমলাপুর রেলওয়ে স্টেশনে কয়েক স্তরে চেকিং করা হচ্ছে যাত্রীদের টিকিট। ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় না থাকায় স্বস্তিতে বাড়ি যেতে পেরে খুশি সবাই। পরিবেশ ভালোই আছে। এখন ওইদিকে স্টেশনে কেমন হবে তা তো বলতে পারতেছি না। বাড়িতে যাবো, সবার সাথে মানে আনন্দ করবো, এগুলোই প্ল্যান। আর গরু মাংস, গরু খাওয়া, এগুলা। এবার কয়েক স্টেপে দেখছি যে নিরাপত্তা ব্যবস্থা, তো এটা ভালো লেগেছে। অনেকদিন পরে বাসা যাব, বাচ্চা কাচ্চা দেখবো, মা বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, অনুভূতিটাই অন্যরকম। অনেক কষ্টই টিকিট গুলো পাইছি, সোনার হরিণ। 25 তারিখে টিকিট কাটছি, আজকে যাবো দিনাজপুর, ঈদে বাড়ি যাচ্ছি। ট্রেন জুড়ে এখন যাত্রীদের বাড়তি চাপ এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষজনের মধ্যে এখন আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে এবং তারা চেষ্টা করছেন যে ঈদে বাড়ি যে তারা পরিবার পরিজনের সাথে খুব আনন্দে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। বুধবার থেকে বিভিন্ন রুটে চলছে ঈদ স্পেশাল ট্রেন। যাত্রীদের বিশেষ চাহিদায় আমাদের 10টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। ঢাকা স্টেশনে প্রতিদিন 2 ধাপে মোবাইল কোড পরিচালিত হয়, সকাল থেকে এবং বিকালে। এদিকে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের বাড়তি চাপ নেই। তীব্র যানজট না থাকায় পর্যাপ্ত বাস রয়েছে কাউন্টারগুলোতে। নির্বিঘ্নে পরিবারের কাছে যেতে পেরে খুশি যাত্রীরা। অনলাইনে টিকিট কেটেছি, ভাড়া যা ছিল তাই দিছি। আমরা তো বসে আছি টিকিট বিক্রি করবার জন্য, গাড়ি আছে পর্যাপ্ত, বাট যাত্রী সংকট থাকার কারণে আমরা টিকিট বিক্রি করতে পারছি না। কিছু কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর গরুর হাটগুলো। নগরীর বিভিন্ন হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে পশু। ছুটির পর আজ বিকেল থেকে বিক্রি বেড়েছে হাটে। ঢাকার গাবতলী, আমিনবাজার, উত্তরা, ৩০০ ফিট, পুরান ঢাকা, ধনিয়া সহ অন্যান্য হাটে দেশি বিদেশি নানা জাতের গরু ছাগল উঠেছে। পর্যাপ্ত পরিমাণ পশু সরবরাহ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। কোরবানির ঈদে স্থায়ী ও অস্থায়ী মিলে ঢাকা উত্তরে 12টি এবং দক্ষিণে 7টি সহ মোট 19টি পশুর হাট বসেছে। বুধবার দিনের বেলায় পশু বিক্রি কিছুটা কম হলেও অফিস ছুটি শেষে বিকেল থেকে বেচা বিক্রিতে জমে ওঠে হাট। বাজারে বড় গরুর চেয়ে ছোট গরুর চাহিদা বেশি। কেউ কেউ দেখে শুনে কিনছেন পছন্দের প্রাণীটি। গরু 1,76,000 টাকা, তো দাম খুব একটা বেশি না। গতবারের কাছাকাছি হয়তো 2-4-5 হাজার টাকা বেশি হতে পারে। এই যে গরুটার দাম 70,000 টাকা, কিন্তু 70,000 টাকা না, আরো অল্প একটু বেশি। বিক্রেতারা বলছেন বুধবার রাত ও বৃহস্পতিবার মূলত বিক্রি হবে কোরবানির পশুর। আমাদের কিনাটা যাচ্ছে দাম চাচ্ছি 20,000-30,000 করে বেশি চাচ্ছি, কিন্তু ওরা কিনাটা যাচ্ছি মনে করেন দাম কম কয়। 581 কেজি লাইভে এটা আমি 3,20,000 বলে ছাড়বো। হাটের সার্বিক প্রস্তুতি, ব্যাপারীদের নিরাপত্তার বিষয়েও পর্যাপ্ত প্রস্তুতির কথা জানান ইজারাদাররা। ব্যাপারীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। খাওয়া বলতে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে। আমরা 2 কর্নারে 2টা বড় হাউস করে দিয়েছি গরুদের জন্য, গরুর পানির জন্য, ব্যাপারীদের গোসল করার জন্য টয়লেটের ব্যবস্থা করেছি। তারপর আমরা টেম্পোরারি কয়েকটা খাবার হোটেল করে দিয়েছি ব্যাপারীদের জন্য। ঈদুল আজহায় এবার 1,50,00,000 প্রাণী কোরবানি হতে পারে বলে জানিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশু কেনাবেচা। ছোট বড় বিভিন্ন সাইজের পশু নিয়ে হাটে এসেছেন ব্যাপারীরা। হাজার হাজার ক্রেতারা এসেছেন পশু কিনতে। দাম নিয়ে বরাবরের মতো মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তা হাটের সৌন্দর্য বলে মনে করছেন সকলেই। ঈদের আগে আরো গরু আসবে, তখন দাম নিয়ন্ত্রণে চলে আসবে মনে করছেন সকলেই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।